ভোলে বাবা পার করে গে সিরিয়ালে আজকের পর্বে আপনারা দেখতে পাবেন স্বাক্ষর বাবা সবাইকে ডেকেছে একটা বোর্ড মিটিং হবে বলে। আর সেখানে ডাকার পরে স্বাক্ষর বাবা বলছে, কালকে তো একটা ঘটনা ঘটেছে, আজ এখানে আপনারা সবাই উপস্থিত ছিলেন, তাই যারা যারা উপস্থিত ছিলেন তাদের সবাইকে আমি ডেকেছি যে যেই ঘটনাটা ঘটেছে সেটা সঠিক না বেঠিক সেটা প্রমাণ করার জন্যে। আর ঝিল যে একটা ভুল করেছে সেটা তো আপনারা সবার সামনেই দেখেছেন, আর সবাই সেটা বলেছেন যে ও একটা ভুল করেছে, আর সাক্ষ্য তো বেশি করে বলেছে যে ও একটা ভুল করেছে। তো সেটা একবার আমার তদন্ত করে নেওয়া উচিত যে ওটা ভুল করেছে কিনা। আর তাছাড়া আমি ঝিলের সঙ্গে আলাদা করে ওই বিষয় নিয়ে কথাও বলেছি, তখন ঝিল বারবার করে বলেছে যে না স্যার, আমি কাগজটা গোল করে মুড়ে ফেলে নিকো। তবুও একবার দেখা যাক যে ও ঠিক বলছে না ভুল বলেছে, ওর কথাটাতে ঠিকও হতে পারে আবার ভুলও হতে পারে। তাই আমি একটা সিসিটিভি ক্যামেরা আয়োজন করেছি এখানকার, ওখান থেকে সব কিছু নিয়েছি আর দেখবো সবার সামনে যে ওখানে কী হয়েছিল আর কী হয়নি, তাহলে বোঝা যাবে যে ঝিল দোষী নাকি ঝিল দোষী না এসব বলে। আর তখন সেখানে চৌতি দাঁড়িয়ে থাকে, কি চৌতি বলো, তাহলে তো বোঝা যাবে। তখন চৌতি মনে মনে বলে, যদি ওই সিসিটিভি ক্যামেরাতে যদি বোঝা যায় যে আমি কি বলছিলাম সেটা যদি শুনে ফেলে রিসেপশনের সঙ্গে, কিন্তু আমি তো যতই হোক আস্তে আস্তে বলেছি, শুনতে পাবে না হয়তো, আর যদি শুনেই ফেলে তাহলে তো বিশাল বড় একটা কেলেঙ্কারি হয়ে যাবে, এসব কথা বলে। এদিকে ও ছোটো মাসি বলে যে হ্যাঁ, যেটা ঠিক সেটা তো করতে হবে দাদা, তাহলে আপনি যখন সিসিটিভি ক্যামেরা থেকে ফুটেজগুলো নিয়েছেন তাহলে সেগুলো চালানোর ব্যবস্থা করেন। তো হ্যাঁ, তখন একজনকে বললে সেটা গিয়ে চালানোর ব্যবস্থা করে। এদিকে চৌতি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতেই থাকে যে কী করা যাবে আর কি হবে। তখন দেখা যায় সিসিটিভি ক্যামেরাতে যে ওই রিসেপশন ওখানে দাঁড়িয়ে আছে, আর সেখানে কিছুক্ষণ পরে চৌতি যায়, আর চৌতি গিয়ে ওখানে কী যেন একটা ফিস ফিস করে আস্তে আস্তে কথা বলে। আর তখন স্বাক্ষর বাবা বলে যে কি, আচ্ছা চৌতি, তুমি ওখানে গিয়ে কি কথা বলছিলে আস্তে আস্তে এসব কথাগুলো বলে। তখন বলে, দাঁড়াও একটা কথা বলি, ওই ক্যামেরাটা আর একটু ঘোরাও তো, ঘুরে তুমি দেখাও কি হচ্ছে না হচ্ছে। তখন আবার একটু ব্যাক করে, আর ব্যাক করে ঘটনাটা আবার সবার সামনে দেখায়, আর সবাই অবাক হয়ে যায়। তখন বলে, ঠিক আছে এবার বন্ধ করো, আর চালু করার দরকার নাই, যা কথা বলার এবার আমি কথা বলবো। তখন চৌতি বলে যে না স্যার, আমার অত্যন্ত একটা পার্সোনাল কথা ছিল, তাই আমি ওখানে আস্তে আস্তে বলছিলাম, যেটা সবার সামনে বলা যায় না কো। তখন স্বাক্ষর বাবা বলে, অত্যন্ত পার্সোনাল, কী পার্সোনাল কথাটা একটু সবার সামনে একটু যদি বলো তাহলে খুব ভালো হয়। তখন বলে যে না, মেয়েদের বিষয়ে একটা জিনিস আনতে বলার ছিল, তাই আমি ওকে বলেছিলাম আনার কথা, সেটাই বলছিলাম, তো আমি কি সবার সামনে বলতে পারবো, এসব কথা বলে। তখন স্বাক্ষর মেজো কাকু বলে যে প্রমাণ তো হয়ে গেল যে এখানে ঝিল কিছু করেনি, ওই রিসেপশনে সব কিছু করেছে। তখন ওখানে আর একটা সিনিয়র ডক্টর থাকলে বলে, ছি ছি, এটা কিন্তু অত্যন্ত মারাত্মক বিষয়, যে মেয়েটা নতুন এখানে এসেছে কাজ শেখার জন্য, তাকে নাকি এইভাবে অপমানিত হতে হচ্ছে, তার পেছনে এইভাবে মানুষ লাগছে, তাহলে কী করে হতে পারে। তখন স্বাক্ষর বাবা বলে, আচ্ছা তুমি এটা কেন করলে একটু বলবে ক্লিয়ার করে। তখন ও বলে, সত্যি কথা বলবো আমি। তখন ছুটি বলে, হ্যাঁ তোমাকে তো সত্যি কথা বলার জন্য এখানে বলা হয়েছে, তোমাকে মিথ্যা কথা বলার জন্য বলা হয়েছে। তখন বলে, আমি যা করেছি সব চৌতি ম্যাডামের জন্য। তখন চৌতি বলে, তুমি এসব কথা বলছো কেন স্বাক্ষর, আমি কিন্তু এখানে আর চাকরি করতে পারবো না, তোর রিকোয়েস্টে আমি এখানে এসেছিলাম, আর এসে না এসে আমার নামে এত বড় দুর্নাম করে দিচ্ছে। আমি এর আগে অনেক জায়গায় কাজ করেছি, কেউ আমার কাছে দুর্নাম করতে পারেনি, কিন্তু এবার প্রথমবার তোদের হসপিটালে এসে আমার দুর্নাম করলো, আমি এখানে থাকতে পারবো না। তখন রিসেপশন বলে, সরি স্যার, আমার ভুল হয়ে গেছে, আমি আর কোনোদিন এই কাজ করব না। তখন স্বাক্ষর বাবা, ঠিক আছে তর্ক বিতর্কে মেনে নিলাম যে চৌধুরী তোমাকে এই কথাটা শিখিয়ে দিয়েছে, দিয়ে করেছো, তাহলে তুমি ছোট বাচ্চা দুধের শিশু, তুমি করবে কেন, কিসের জন্য করবে, এসব কথাগুলো বলে। তখন স্বাক্ষর বাবা বলে যে ঠিক আছে, যাই হোক এবার আমি সবাইকে জিজ্ঞাসা করি কি এটা করতে হবে, একটা তো শাস্তি প্রাপ্য আছে। তখন স্বাক্ষর মেজো কাকিমা বলে, ঠিক আছে যেটা হবার সেটা তো হয়ে গেছে, আর একটা সুযোগ দেওয়া হোক। তখন ছুটি বলে যে না, কোনো সুযোগ দেওয়া হবে না, ওকে 6 মাসের জন্য বসে দেওয়া হোক। তখন ও বলে যে না স্যার, এত বড় ভুল কাজ করবেন না, আমার ইনকাম করাটা খুব জরুরি, আমার প্রতি ডিপেন্ড করে বাড়িতে সবার সংসার চলে, আপনি এসব করেন না, আমি সবাইকে খেতে পড়তে দিই। তখন স্বাক্ষর বাবা বলে, ঠিক আছে তাহলে যে এই বিষয়ে যেটা ঠিক করবে সেটা ঝিল ঠিক করবে, ঝিল কাল অপমানিত হয়েছে তাই ঝিলই ঠিক করবে। তখন ঝিলের কাছে যায় আর বলে, আমি তোমার পা ধুচ্ছি ম্যাডাম, আপনি আমাকে এবারকার মতো ক্ষমা করে দিন। তখন ঝিল বলে, ছি ছি, এ কথা কেন বলছেন, কাল পর্যন্ত আপনি আমাকে অপমান করলেন আমি কাজের লোক বলে, আর আজকে আপনি আমাকে ক্ষমা চাইছেন না, এটা আমি আগেও বলবো যে আগেরটা আপনি ঠিক বলেননি, আজকেরটা আপনি ঠিক বলেননি। তবে একটা কথা বলি, না আপনার চাকরিটা কেউ কেড়ে নিতে পারবে না, আমি জানি অভাবের সংসার কাকে বলে, আমরা তো গরিব সাধারণ ফ্যামিলি
ফ্যামিলিতে থাকি, মাসে যদি একদিন মাংস নিয়ে আসে তো মনে হয় উৎসবের দিন চলে এসেছে। আজও আমার মা ছেঁড়া শাড়ি পরে থাকে, একদিক ঢাকতে গেলে একদিক উদ্যম হয়ে যায়। তাই আমি জানি যে সংসারটা চালাতে গেলে কতটা টাকার প্রয়োজন। তাই আমি সবাইকে বলছি বোর্ড মেম্বারের কাছে যে ওকে চাকরিটা থেকে বের করবেন না, ও চাকরিটা দেন। তখন সাক্ষর বাবা বলে, ঝিল যখন বলেই দিয়েছে কথাটা, তাহলে আর কি বলার আছে, আমাদের কোনো কিছু বলার নেই। তাহলে সবাইকে যখন এখানে আমি ডেকে নিয়ে সময়টা নষ্ট করলাম তার জন্যে সরি, কিন্তু একটা সত্যিটা ধরে তোলার জন্য আমি এটুকু তো করতে পারি নাকি। তখন স্বাক্ষর মেজো কাকিমণি কিছু একটা বলতে চায়, তখন স্বাক্ষর বাবা বলে, কী হলো, তুই কি কিছু বলবি? তখন বলে, এমন কিছু বলবো না, যেটা হবে সেটা তো হয়ে গেছে, কিন্তু হ্যাঁ তাও একটা কথা বলছি, কিন্তু রিসেপশনে যে থাকে তাকে কিন্তু একটা কাজ মনোযোগ দিয়ে করতে হয়, কটা জিনিস দিল আর কটা জিনিস নিল সেটা কিন্তু গুনে নিতে হয়। তখন ঝিল বলে, হ্যাঁ স্যার, আমার এটা সত্যিই ভুল হয়ে গেছে, যে আমি এবার থেকে সব কিছু গুনে নেব। কিন্তু একটা কথা বলেন, যে দিদির কাছে আমি কাজ শিখতে এসেছি সে দিদি যে আমার পিছনে লাগবে আমি কি ভাবতে পেরেছি? এসব বলে। পরের দিন আবার ঝিল অফিসে আসে, আর সেখানে ও এসে আবার নিজের মতো করে কাজ করতে থাকে। আর এদিকে সাক্ষ্য পেশেন্ট দেখে, আর একটা পেশেন্টকে বলে, আপনার নিশ্চয়ই হাত ভেঙে গেছিলো, তো হ্যাঁ, তো আপনার ঠিকঠাক হয়ে গেছে আর আপনাকে ডক্টরের কাছে আসতে হবে না। তখন সে পেশেন্ট চলে গেলে ওখানে একটা নার্স দাঁড়িয়ে থাকলে বলে, একটু নতুন রিসেপশনকে ডেকে দেন তো। তখন নার্সটা বলে, ঝিলকে। তখন সাক্ষ্য বলে, কেন, এখানে নতুন রিসেপশন বলতে আর কেউ আছে নাকি? তখন বলে, না না স্যার, ভুলে গেছে, ডাকছি, বলে ঝিলকে ডাকতে যায়। আর তখন বলে, ওই ওই, তখন ঝিল না কথা শোনার ভান করে থাকে। তখন বলে, তোমাকে আমি ডাকছি, শুনতেছো না? তখন বলে, আমাকে ডাকছো তো? হ্যাঁ, তোমাকে ডক্টর চ্যাটার্জি ডাকছে। তখন ঝিল বলে, ডক্টর চ্যাটার্জি? কোন ডক্টর চ্যাটার্জি? তখন বলে, বাবা এমন হাবভাব করছো মনে হচ্ছে ডক্টর চ্যাটার্জিকে তুমি চিনোই না, যখন 2 দিন আগে মন্দিরকে জোর করে বিয়ে করলে আবার চিরোই না, এমন হাবভাব করছো। তখন বলে যে কি, সাক্ষ্য চ্যাটার্জি আপনাকে ডাকছে। তখন বলে, ও ঠিক আছে, আমি যাচ্ছি। তখন বলে, হ্যাঁ যাও, গিয়ে দেখে এসো আবার কী ভুল করেছো, কত বড় অন্যায় করেছো, আবার ঝাড় খেয়ে এসো। তখন ঝিল বলে, আপনাকে কি এসব বলতে এসেছে? আপনি আপনার নিজের কাজটা করুন গিয়ে। তখন বলে, আজ এটাও তুমি আমাকে বলে দেবে যে আমি কী কাজ করবো না করবো? তো হ্যাঁ, দরকার হলে আমি সেটাও বলে দেবো, আর নাহলে অপরমহলকে জানাবো যে আপনি আপনার আয়ত্তের বাইরের সীমা ছাড়িয়ে যাচ্ছেন, এসব বলে। তখন ঝিল সেখান থেকে চলে আসে স্বাক্ষর ঘরে, আর বলে, আসবো স্যার? তো সাক্ষ্য বলে, হ্যাঁ এসো। তখন বলে, বসো। তখন ঝিল বলে যে কি, না বসছি না, আপনি বলুন কী বলছেন, বসো তো বলছি। তখন সাক্ষ্য মনে মনে বলছে যে, আমি তো মেয়েটাকে ডেকে ফেলেছি, আর যেটা বলার জন্য ডেকেছি সেটা যদি বলি তাহলে তো ও আমার মাথায় উঠে বসবে আরও, কিন্তু এখন বলতে হবে, কী করার আছে, ডেকে যখন ফেলেছি। তখন ঝিল বলে, কী হলো বলুন। তখন বলে, একটা কথা বলার জন্য ডাকলাম, তো কথাটা বলি। তখন ঝিল বলে, হ্যাঁ সেটাই তো শোনার জন্য আমি অপেক্ষা করছি, বলুন কিসের জন্য ডাকলেন, আমি কি আর কোনো কিছু ভুল করেছি? তখন সাক্ষ্য বলে, তুমি কি শুধু ভুলই করতে পারো, তার জন্য কি তোমাকে ডাকি? তো হ্যাঁ, তাছাড়া আপনার সাথে আমার কী সম্পর্ক, আমি ভুল করব আর আপনি আমাকে শাসন করবেন, ঝাড় দিবেন, এটাই তো আপনার কাজ নাকি? তখন বলে, তাই বুঝি, তো হ্যাঁ ঠিক আছে। একটা কথা বলি, তোমার মনে যে এতটা দয়াময় আছে রিসেপশনের জন্য এতটা বললে, সত্যি আমি ভাবতে পারিনি গো। তো আজকের পর্বটা কেমন হয়েছে, যদি ভালো লাগে তাহলে কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, আর হ্যাঁ ভালো লাগলে দেখবেন, আর ফেসবুকে দেখলে ফলো করবেন, আর ভুল করলে ক্ষমা করবেন।